তো ছাত্রীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পূর্ণমার্ক 50 অর্থাৎ ফাইনাল যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা আমরা আলোচনা করছি। তো প্রথমেই এখানে দেখো একের দাগের ঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। একের এক যে ভর দুপুর কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে, এখানে ঘ অর্থাৎ নৌকার খোলে, ঘ অপশনটি কারেক্ট হয়ে যাবে। একের দুই তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে এইখানে খ অভিমন্যু সেনাপতিকে। এরপর একের তিন আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ অর্থাৎ ঘ অপশনটি কারেক্ট। এরপর একের চারের দাগের যে প্রশ্নটি রয়েছে যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটির রচয়িতা এখানে শক্তি চট্টোপাধ্যায়, গ অপশনটি কারেক্ট। এরপর একের পাঁচ পূর্ববঙ্গের মাহুতির ভাষায় মাইল শব্দের অর্থ হলো সাবধান, অর্থাৎ খ অপশনটি কারেক্ট। ক্লিয়ার? এরপর আমরা দুইয়ের দাগের খুব সংক্ষিপ্ত নিচের প্রশ্নগুলির উত্তর এইগুলো দেখব এবং তার সাথে সাথে তিনের দাগের প্রশ্নগুলো আমরা নিজের ভাষায় লিখব এবং চারের দাগের ব্যাকরণগুলো করব এবং তার সাথে সাথে পাঁচের দাগের ব্যাকরণ রয়েছে এবং ছয়ের দাগের একটা রচনা রয়েছে, সেইগুলো আমরা দেখে নেব। তো পুরো ভিডিওটাই দেখবে স্কিপ না করে, ওকে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখো দুইয়ের এক ও তো পথিকজনের ছাতা, ছাতা কোনটি? উত্তর লিখে দিবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। দুইয়ের দুই এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমন হয়? উত্তরে লিখে দেবে এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে কারণ 5-7 মাইলের মধ্যে বঙ্গোপসাগর রয়েছে। এরপর দুইয়ের তিন মন ভালো করা কবিতায় কবি রদ্রুকে কার সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখে দেবে মন ভালো করা রদ্রুকে কবি মাছ রাঙাটির গায়ের লাল হলুদ ও সবুজ রঙের সাথে তুলনা করেছেন। ঠিক আছে? এরপর দুইয়ের চার আমি কথা দিয়ে এসেছি, কত্থক কোন কথা দিয়ে এসেছেন? তো এইখানে উত্তর লিখে দেবে কত্থক কথা দিয়ে এসেছেন যে তাকে আবার ভিজে ঘাসের ওপর দিয়েই যেতে হবে। দুইয়ের পাঁচ ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়? উত্তর লিখবে ভাদুলি ব্রত বর্ষাকালের শেষের দিকে মেয়েরা করে থাকে। বৃষ্টির পরে আত্মীয় স্বজনদের সমুদ্র যাত্রা থেকে স্থলপথে নিজেদের বাসায় ফিরে আসার কামনায় তারা এই ব্রত করে। এরপর দুইয়ের ছয় সন্ধ্যায় হাটের চিত্র কেমন? উত্তর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় সন্ধেবেলায় বাস্তব চিত্র তুলে ধরেছেন। দূরের গ্রামগুলিতে প্রদীপ জ্বললে ও হাট সন্ধ্যাকারে থেকে যায় বা অন্ধকারে থেকে যায়। ক্লান্ত কাকের পাখনায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। হাটের দোচালা দোকানগুলি যেন চোখ বুজে বিশ্রাম নেয়, শুধু শোনা যায় জীর্ণ বাঁশের বুকে বাতাসের ফুতে ওরা বিদ্রুপ সুর। এটা হবে উত্তর। এরপর দুইয়ের সাতের দাগের প্রশ্নটি দেখো। দুইয়ের সাত কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্ধনা, অলক্ষণী বিদায়, কাড়াখুটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়? উত্তর লিখে দেবে কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্ধনা, অলক্ষী বিদায়, কাড়াখুটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়। দুইয়ের আট কেমন যেন
চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছে? উত্তর, কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের চলার কথা বলেছেন। পিঁপড়েগুলোর নিজেদের মধ্যে কথা না বলে ব্যস্তভাবে সারি দিয়ে চলা কবির মনে, এটা কবি হবে, ঠিক আছে, কবির মনে মুগ্ধতার সৃষ্টি করেছে। এরপর 2-9 দাগের সে বাড়ির নিশানা হয়ে আম গাছটি ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানতেন? উত্তর, ফাঁকি গল্পে আমরা দেখতে পাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ি, পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানে আমার বাড়ি। এইভাবে আম গাছটি তাদের বাড়ির নিশানা বা ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল। 2-10 তুমি যে কাজের লোক ভাই, কে কাকে কখন একথা বলেছে? উত্তরে লিখবে তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। এ কথাটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টি কমে এলে একটি ব্রিটিশ বৃষ্টি তার প্রাণ বাঁচানোর জন্য ঘাসের পাতাটিকে ধন্যবাদ জানালে সে সময় ঘাসের পাতা কথাটি বলেছিল। এরপর 3 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 3-1 দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? বরফের দেশের পাইন গাছ শুকিয়ে থাকে, মেমোরিতে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে। মরুভূমির তপ্ত বালুরাশি দাবদাহে পাম গাছ কি সহ্য করতে হয়, ফলে সে খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটায়। পক্ষান্তরে সুখী পাইন গাছ মাথা উঁচু করে পাম গাছের দুর্দশার স্বপ্ন দেখে। 3-2 তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? উত্তরে লিখবে এখানে স্বভাবতই নীরব বলতে জঙ্গলে পশুদের কথা বলা হয়েছে। জঙ্গলের পশু কি সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। 3-3 এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরের পোকার বাসাবাড়ি রচনার অংশ অনুসরণে লেখো। উত্তর লিখবে কুমোরে পোকার ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির উপযুক্ত স্থান খুঁজে ভালো করে বারবার পর্যবেক্ষণ করে কোনো স্থান নির্বাচন করে কাদামাটির সন্ধানে বের হয়। পুকুর, নালা বা ডোবা থেকে ভিজে মাটি এনে বাসা বানায়। একটি কুঠার তৈরি হয়ে গেলে তার মধ্যে উপযুক্ত পরিমাণ খাদ্য অর্থাৎ পোকামাকড় ভর্তি করে তাতে একটি মাত্র ডিম পেড়ে মুখ বন্ধ করে দেয়। তারাই গা ঘেঁষে নতুন কুঠির নির্মাণ করে। এইভাবে কুমোরের পোকা বাসা বাঁধে। এরপর 3-4 ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণের সেই দৃশ্য বর্ণনা করো। উত্তর, ধান কাটার পর মাঠে যত দূর দৃষ্টি যায় চোখ পড়ে রুক্ষ মাটির শুকনো কঙ্কালসার চেহারা, আলগুলি বুকের পাঁজরের মতো, রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ঢেলা গুঁড়ো হয়ে রাস্তা হচ্ছে, আর সেই ধুলো ঘূর্ণিঝড় বা হাওয়ায় উড়ে এসে চোখে মুখে ভরে যায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। যারা মাঠে যায় তারা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়, কোথাও জল থাকে না, গাছে পাতাও থাকে না। আগুনের ঝলকায় শুধু চারিদিকে হাহাকার শোনা যায়। এরপর 3-5 দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো।
উত্তর, দিনের বেলা হাট কোলাহল থাকে, চেনা অচেনা হাজার মানুষের ভিড় থাকে, কত মানুষের পায়ের টুকরো টুকরো ছাপ পড়ে থাকে হাটের ধুলোতে। যে যার নিজের জিনিস গোছাতে ব্যস্ত, সামান্যটুকু অর্থের জন্য কত কাড়াকাড়ি দেখা যায়। কারো লাভ হয়, কারো লাভ হয় না। সারাদিন চেনা অচেনা মানুষের ভিড়ের কথাই অন্ত থাকে না। রাতের ফাঁকা হাট নির্জন অবস্থায় পড়ে থাকে, কেউ সন্ধ্যা দেয় না। রাত্রিবেলা হাট নিস্তব্ধ হয়ে যায়, কেবল অন্ধকার রাজত্ব করে। রাতে আর কোনো রকম দর কষাকষি কেনাবেচা থাকে না, ক্রেতা বিক্রেতা সবাই বাড়ি ফিরে যায়। এরপর 3-6 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, মাটির ঘরের দেওয়ালচিত্র রচনায় সাঁওতালি দেওয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে? উত্তর, সকল আদিবাসী উপজাতি দেওয়ালচিত্র অঙ্কন করলেও সাঁওতালিদের দেওয়ালচিত্রের বিশিষ্টতা অন্যদের থেকে সামান্য আলাদা। তাদের দেওয়ালচিত্রে প্রধানত নানান জ্যামিতিক আকারের প্রাধান্য দেখা যায়। সেই সব চিত্রে থাকার লম্বা রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ, চতুষ্কোণের ভেতর চতুষ্কোণ বসিয়ে ত্রিভুজের ভেতর ত্রিভুজ বসিয়ে নকশা করা হয়। মূল বেদিতে কালো রং করা হয়, তার ওপর চওড়া রঙিন সমান্তরাল রেখা আঁকা হয় এবং তার ওপর সাদা, গেরুয়া, আকাশি, হলদে রঙের ত্রিভুজ, ত্রিভুজের নানা নকশা কাটা হয়। এইভাবে প্রায় 6 ফুট উঁচু চিত্র অঙ্কন করা হয়। 3-7 পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ ঘটেছে, আলোচনা করো। উত্তর, অমিয় চক্রবর্তী রচিত পিঁপড়ে কবিতার মতো এই ছোট্ট প্রাণীটির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। কবি মতে যে যত ছোট প্রাণী হোক না কেন, এই পৃথিবীতে বেঁচে থাকা তার সমান অধিকার রয়েছে। এই ক্ষণস্থায়ী জীবনে সকলে মিলেমিশে আনন্দে থাকার মধ্যেই কবি জীবনের পরম সার্থকতা উপলব্ধি করতে পেরেছেন। এরপর 3-8 দাগের উত্তরটি দেখো। প্রশ্নটি, ফাঁকি গল্পের অন্যতম চরিত্র নিরীহ নিরপরাধ আম গাছ উদ্ধৃতির কতটুকু সামর্থ্যযোগ্য? এখানে উত্তর লিখবে, লেখক রাজকিশোর পটনায়কের লেখা ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু ছিল একটি আম গাছ। গোপালের বাবার তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে। একসময় সেই গাছটি বিশাল জায়গা জুড়ে বিস্তার লাভ করেছিল। পাড়ার বিভিন্ন লোক এবং ছেলেরা সেই গাছের নিচে খেলাধুলা, বই পড়া, গল্প করা ইত্যাদি আরম্ভ করে। এইভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি মরে গেলে শুধু গোপালদের বাড়ির লোক নয়, পাড়ার সব লোক দুঃখ প্রকাশ করে। তারপর সবাই লক্ষ্য করে গাছটির এক ধার উই পোকায় খেয়ে নিয়েছিল, অথচ কারো নজরে পড়েনি। যদি তা নজরে পড়তো তাহলে গাছটি এভাবে মরে যেত না। তাই গাছটি নিরীহ নিরপরাধ বলা সমর্থনযোগ্য। 3-9 পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পের বক্তা হল গাছের পাতা। গল্প অনুযায়ী দিন শেষে পিঁপড়েকে মাটির নিচে আশ্রয় নিতে হয় বলে পিঁপড়ে বলেছিল যে মাটি শুধু তাদের, কিন্তু পাতা পিঁপড়েকে বুঝিয়ে দিয়েছিল যে মাটি শুধু তার নয়, মাটি সবার জন্যই। পাতার এই কথার মধ্য দিয়ে এই পৃথিবীতে জগতের প্রতিটি প্রাণী অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এই পৃথিবীর আলো, বাতাস, জল, মাটি ভোগ করার অধিকার সবার সমান। এরপর 3-10 এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন? উত্তর লিখবে, চক্রবর্তীর
সাইকেলের টায়ারের এক নির্জন জায়গায় ফেঁসে তিনি চরম বিপদে পড়েন। প্রথমে একটি লরি আসে, কিন্তু সেটি লেখককে উদ্ধার করে না। তারপর একটি ধীর গতির বেবি স্টিল মোটর গাড়ি আসে। লেখক মরিয়া হয়ে চলন্ত গাড়িতে উঠে পড়েন। গাড়িতে উঠে তিনি দেখেন যে গাড়ি চলছে, কিন্তু তার ড্রাইভার নেই আর সাথে ইঞ্জিন চালু নেই। এই অদ্ভুত ভুতুড়ে কাণ্ড দেখে কথকের গলা শুকিয়ে গেল ও চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। ভূতের ভয়ে যে কাঁপতে থাকা কথকের তাই মনে হয়েছিল যে তিনি এর আগে কখনো আজব অবস্থার সম্মুখীন হয়নি। এরপর 4-এর 1 বিসর্গ সন্ধির বিসর্গ রূপান্তরিত হয়েছে রয়ে। এমন দুটি উদাহরণ দিয়ে দেবে: নির্যুক্ত আকার, নিরাকার, চতুযুক্ত আনন, চতুরানন। এরপর 4-এর 2 বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে। এমন দুটি উদাহরণ: নিযুক্ত রব, নীরব, নিযুক্ত বর, নীরব। ঠিক আছে। চক্ষুযুক্ত রোগ, চক্ষু রোগ। 4-এর 3 উদাহরণ দাও: জোড়া বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। উত্তর: জোড়া বাঁধা সাধিত শব্দ হল তেলে ভাজা বিদ্যালয়। শব্দখণ্ড বা শব্দজোড়ের সাধিত হল ক্ষুদ্র যুক্ততম, ক্ষুদ্রতম। এরপর 4-এর 4 সংখ্যাবাচক পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় তাদেরকে সংখ্যাবাচক শব্দ এবং ক্রমিক সংখ্যা নির্দেশক শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। সন্ধি বিচ্ছেদ করো। নিরঙ্কুশ, এখানে নিযুক্ত অঙ্কুশ, নিরঙ্কুশ। 5-এর 1 শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি? উত্তর লিখবে: শব্দজাত অনুসর্গগুলি নাম অনুসর্গ ও বিশেষ্য অনুসর্গ নামে পরিচিত। 1 সংস্কৃত বা তৎসম অনুসর্গের উদাহরণ: তোমার দ্বারা ইহা সম্ভব। এরপর 2 বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গের উদাহরণ: সঙ্গে, আগে, কাছে এই শব্দগুলি তদ্ভব অনুসর্গ। 3 বিদেশি অনুসর্গের উদাহরণ: আজ ভারত বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ রয়েছে। এখানে বনামটা হয়ে যাবে বিদেশি অনুসর্গ। এরপর 5-এর 2 উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন? আদ্য শব্দের অর্থ হল আদিতে বা প্রথমে। প্রত্যয় কথার অর্থ হল মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি হয়। মূল শব্দের আদিতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্য প্রত্যয় বলে। 5-এর 3 ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এখানে ধাতু বিভক্তি কাকে বলে বলতে চেয়েছে, তো উত্তরটি লিখে দেবে: মূল ক্রিয়াপদের সাথে অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে তুললে সেটিকে আমরা ধাতু বিভক্তি বলি। যেমন কর, ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে করে ধাতু বিভক্তির সৃষ্টি হয়। এরপর 5-এর 4 শব্দ যুগলের অর্থ প্রাধান্য দেখে লিখতে বলেছে। আশা শব্দের অর্থ হলো ভরসা বা আকাঙ্ক্ষা, আর আশা শব্দের অর্থ হচ্ছে আগমন করা। স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায় এবং বা গ্রন্থ পরিচ্ছেদ, আর স্বর্গ শব্দের অর্থ হলো দেবলোক। এরপর 5-এর 5 পদান্তর করো জগৎ জটিল। জগৎ থেকে জাগতিক, জটিল থেকে জটা। ক্লিয়ার? এরপরে যেটা রয়েছে দেখো, বাংলার উৎসব রচনা লিখো। এটা তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ে কিন্তু এই রচনাটি রয়েছে, আর নতুন করে আমি লিখে দিলাম না, সেইখান থেকে লিখলে হবে। আশা করি বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।